দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসমাইল মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। জনাব শফিকুল ইসলাম খান মিল্টন, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনাকে আপনার এলাকাতে রিসেন্টলি একটি অত্যন্ত নৃশংসতা হলো এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, আপনিও ছিলেন। তো এরপর আপনার সাথে কি কথা হলো তার রামিসার বাবার? দেখেন, যখন একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটল, সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রধান যিনি, তিনি বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেই তার পরিবারের সাথে তিনি দেখা করতে গিয়েছেন। ওনার দেখা করার দিন আমি তার সাথে উপস্থিত ছিলাম। সেই দিন রামিসার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীকে তার বাবা যেই কথাগুলো বলেছে, তখন আমি সেখানেই ছিলাম সাথে। তার বাবা তার সন্তানের হত্যার বিচার চায় এবং তার বাবা মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বাসায় গিয়ে তাকে সমবেদনা জানানোর জন্য এবং তার বিচার নিশ্চিত করার জন্য তার বাসায় গিয়ে তার সাথে দেখা করেছেন। এবং রামিসার বাবা এই কথাও বলেছেন যে উনি বিশ্বাস করে যে রামিসা হত্যার বিচার জনাব তারেক রহমান নির্দেশে খুব দ্রুত তাড়াতাড়ি সম্ভব। সেই পরিপ্রেক্ষিতে রামিসার বাবা এটাও বলেছে যে আইন প্রয়োগকারী সংস্থা যারা সিআইডি, ডিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বানিয়ে আছেন, তারা সকলেই খুব দ্রুত বিষয়গুলোকে ইনভেস্টিগেশন করেছেন এবং আসামিকে পাকড়াও করেছেন। এটা উনি সন্তোষ প্রকাশ করেছেন। তো সেই হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি ছিল সেখানে এবং আইনমন্ত্রীর উপস্থিতি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে অফিসিয়ালভাবেই বলেছেন রামিসার বাবা ছিলেন, মা ছিলেন, তার একমাত্র বোন যিনি এখন বেঁচে আছেন। তার দায়িত্ব তো মনে হয় রাষ্ট্র নিচ্ছে, রাষ্ট্র নিয়েছেন, আমি যেটা বলছি। তো প্রধানমন্ত্রী সেখানেও বলেছেন, ডেট খুন দিয়ে বলেনি, যত দ্রুত সম্ভব আমরা সেই হত্যাকাণ্ডের বিচার করব। এবং আইনমন্ত্রী কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আসিয়ার হত্যা, অতীতে যে আসিয়া ছিল হত্যা হয়েছে, 1 মাসের মধ্যে তার বিচার কাজ সম্পন্ন করেছে, কিন্তু এখনো কিন্তু আসামির ফাঁসি হয়নি। আপিল বিভাগে চলে আছে। আইনের তো অনেক কিছু বিষয় আছে, তারপরেও যেহেতু এটা খুব বড় ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা, দুষ্কৃতিকারীদের হত্যা, এটা আমি আশা করছি যে অতি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার হবে এবং হওয়া উচিত। আর তার পরিবারের সকল দায়ভার, পড়াশোনা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী উনি দায়িত্ব নিয়েছেন এবং আমাদেরকেও তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন সব সময় তাদের পাশে থেকে খোঁজ খবর রাখার জন্য। পরিবার পক্ষ থেকে তাদের যেহেতু স্বল্প আয়ের মানুষ, প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার করেছেন, আবেদন করেছেন তাদের জন্য ন্যূনতম একটু থাকার ব্যবস্থাটা একটু করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন এবং আশা করছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যবস্থাটা করে দিবে ইনশাআল্লাহ, সেটা আমরা ভাবছি আর কি। এবার একটু আপনার রাজনৈতিক জীবনে চলে আসতে যাচ্ছিলাম। আমি আপনার যেই ফেসবুক পেজটি আছে সেখানে দেখলাম যে আপনি 4 দশকের বেশি সময় ধরে আসলে রাজনীতির সাথে যুক্ত। তো শুরুটা কিভাবে হয়েছিল, সেই গল্পটা দিয়ে আলোচনাটা শুরু করতে। দেখেন, আমার রাজনৈতিক শুরুটা হয়েছে 1985 সালে অক্টোবর মাসের 22 তারিখ কিংবা 23 তারিখ এরকম কিছু একটা হবে। তখন আমি এসএসসি পরীক্ষাও দিইনি। আচ্ছা। তো ক্লাস 9-এ পড়ি তখন আমি। তখন হঠাৎ করে তখন এরশাদ বিরোধী আন্দোলন এদিক ওদিকে সব সময় দেখতাম মিছিল, মিটিং। আমি না বুঝেই মিটিং মিছিল করতাম, না বুঝেই, সত্যি কথা বলতে। যে লোকটার বিরুদ্ধে সবাই মিছিল করছে, মিটিং করছে, পদত্যাগ চাই, তা আমিও সেই মিছিলে সামিল হয়েছি। তখন আমি বিএনপি কিংবা আওয়ামী লীগ, কিংবা অন্য কোনো দলে ওইভাবে কারো দলের পতাকার নিচে ছিলাম না। সকল ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝখানে আমি একজন ছিলাম। পরবর্তীতে মাস 2 যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে, কারণ তখন তো একটা ঐক্যমতের ভিত্তিতে হয়েছে আন্দোলন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই ছিল, জাতীয় পার্টি বাদে। তখন এর মধ্যে থেকে যারা একটু বিএনপি করতো, ছাত্রদল, এবং তাদের কাছে মনে হয়েছে আমার একটু আলাদা। আমার কাছে মনে হয়েছে এই দলটা একটু আলাদা, স্মার্ট। ছাত্রদলের ছেলেদেরকে দেখতাম আমি স্মার্ট, কাপড় চোপড়, পোশাক আশাক, চেহারা সব কিছু মিলেই মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে আমি ছাত্রদল
করব। পরবর্তী যেহেতু কিছুটা জানার চেষ্টা করেছি ছাত্রদল কোন সংগঠনের অঙ্গ সংগঠন, তখন শুনলাম বিএনপির। কার দল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। তো সেখান থেকে আমি এই দলের প্রতি আমার আস্থা এবং তার আদর্শিক জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি একজন সচেতন নাগরিক, সচেতন একজন ছাত্র হিসাবে আমি এই দলটা করি। তখন থেকে আমি ছাত্রদল করি এবং ওই বছরেরই ডিসেম্বর মাসে আমি ওই ওয়ার্ডের ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ওই ওয়ার্ড। পরবর্তীতে 2 মাস পরে একইভাবে সম্মেলনের মাধ্যমে ওই ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হই। এইভাবে করতে করতে একটা পর্যায়ে 89 সালে আবার আমি ছাত্রদলের বৃহত্তর মিরপুর থানার সাধারণ সম্পাদক হই। আচ্ছা, মানে আনুষ্ঠানিকভাবে পথ চলা 89 থেকে শুরু হলো। না, আমার পদ প্রতিবেশী সেই 85 সালের ডিসেম্বর মাস থেকেই শুরু। আচ্ছা, তো তারপরে থানার নেতৃত্ব দিই, তারপরে মহানগরের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছে অবিভক্ত মহানগর, যখন নাসিরউদ্দিন পিন্টু সভাপতি ছিলেন। তারপর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হই। তখন তো ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মানে এখন এটা অনেক ভ্যালুয়েবল ছিল পোস্ট। আচ্ছা, এখন নেই বলছেন? হ্যাঁ, তো আস্তে আস্তে করে এভাবে পরবর্তীতে এরশাদের পতন হলো। আবার 91 সালে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল। তখন আমরা ছোট, তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে রাষ্ট্রের কাজ কি করা উচিত ওটা ওইভাবে হয়তো আমরা বুঝে উঠতে পারিনি। তবে এটুকু বুঝেছি যে জনগণের পাশে থেকে কাজ করা উচিত, এটুকু আমরা বুঝতে পেরেছি। জনাব শফিকুল ইসলাম খান, আপনি বলছিলেন যে ওই সময়টাতে ছাত্রদল বা যুব দলে অনেক স্মার্ট ছেলে পেলে ছিল এবং জিয়াউর রহমান তিনি নিজেও অনেক খুঁজে খুঁজে, মানে তিনি যখন দল গঠন করেছিলেন তখনও তিনি খুব ক্রিম স্টুডেন্টদেরকে নিতেন। তা আপনার মনে হয় যে ছাত্রদল যুবদল সেই ধারা আর ধরে রাখতে পেরেছে বা এখন এসে মনে হয় সেটা আছে? না, আমি ধারা ধরে রাখতে পারিনি বা আছে সেটার দিকে আমি বলবো না। আমি মনে করি যে থাকা উচিত, হ্যাঁ থাকা উচিত। এবং ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইউনিভার্সিটি সব যেখানেই বলেন সবাই তো মেধাবী জ্ঞানী, তারা তো সেখানে অধ্যয়নরত অবস্থায় আছে। তো এই যে দীর্ঘ 17-18 বছর পর একটা দল দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বের থেকে একটা গণতন্ত্রকে একদম মাটি চাপা দিয়ে একদম একনায়কতান্ত্রিকভাবে চলার কারণে রাজনীতি থেকে অনেক মানুষ দূরে সরে গেছে। ভয় ভীতিতে হোক, কথা বলার অধিকার নেই, মিছিল করা যায় না, তার নিজের মনের ভাব প্রকাশ করা যায় না, পুলিশ নির্যাতন, অত্যাচার, এগুলো আপনারা নিজেরাও দেখেছেন, আপনারা নিজেরাও অনেকে ভুক্তভোগী, সাংবাদিক বন্ধুরাও আছেন এর মধ্যে অনেক। তো আমরা এই যে ধারাবাহিকতাটা, হ্যাঁ এই একটা নষ্ট ধারাবাহিকতা এখানে থাকলে আসলে রাজনীতি থাকে না। রাজনীতি করতে হলে মানুষকে একটু মুক্ত গণতান্ত্রিক অধিকার থাকার দরকার। তখনই বোঝা যাবে যে আসলে ওই ভালো স্টুডেন্টগুলো কিংবা ভালো মানুষগুলো তাদের একটা রাজনৈতিক স্কোপ করে দেওয়া দরকার, হ্যাঁ একটা কথা বলার অধিকার তাদেরকে দরকার। তো সেই অধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল। তখন আর এই 17-18 বছরে মেধাবী জ্ঞানী যাচাই বাছাই করাটা একটা বিরাট একটা গ্যাপ ছিল। তো আমরা আশা করব এখন যেহেতু দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছে। আমি বলবো না এটা এই পরিবর্তনটা শুধু বিএনপি করেছে বা অন্য অন্য রাজনৈতিক দল করেছে, এটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান কোনো দল পরিবর্তন করতে পারে না, কোনো সরকারকে পরিবর্তন করতে পারে না। গণ অভ্যুত্থান হয় জনগণের দ্বারাই গণ অভ্যুত্থানটা হয়। সেই গণ অভ্যুত্থানটা হয়ে গেল 2024 সালে 5 তারিখে। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান আর স্বৈরাচারের পতন কিন্তু দুই জিনিস, দুই রকমভাবে আমি দেখি। তো এই মানুষগুলো যদি এগুলো মনে রাখে এবং আমরা যেন রাজনৈতিক কর্মী, আমরাও যদি সেই পিছনের 5 তারিখের কথা মনে রাখি, তাহলে নিশ্চয়ই আমরা এই পরিবর্তনের ধারাটাকে অব্যাহত রাখার জন্য আমরাও কাজ করব। এটাই করা উচিত। আপনি প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন 3 মাসের মতন হলো, 3 মাসই বোধহয় আজকে হয়েছে। হ্যাঁ, 23 ফেব্রুয়ারি, 25 তারিখ। আচ্ছা, তো এই 3 মাসে অভিজ্ঞতা কেমন ছিল? মানে মনে কি হচ্ছে যে চাইলে বদলানো সম্ভব? হ্যাঁ, আমি দেখেন আমার 2 দিন বাকি আসছে। 25 তারিখে আমি জয়েন করেছিলাম ফেব্রুয়ারি। জয়েন করার পর থেকে আমি তো কখনো অ্যাডমিনিস্ট্রেটর, আমার অভিজ্ঞতা ছিল না। বাট জনগণের নেতা বা জনগণের কাছাকাছি যাওয়ার কারণে হয়তো আমি এগুলোকে খুব দ্রুত আমি মোটামুটি একটা আয়ত্তে নিয়ে এসেছি। কারণ সিটি কর্পোরেশনের যিনি প্রধান কর্মকর্তা হিসাবে আমি কাজ করছি, এই সেক্টরটা হলো জনগণকে সেবা দেওয়ার জন্য।
জনতার পাশে থেকে তাদেরকে একটু সেবা দেওয়া এবং তাদের যে অধিকারগুলো আছে, সিটি কর্পোরেশন যারা হোল্ডিং ট্যাক্স দেয় তাদেরকেও তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে সেবা দিতে হবে, তাই না? তো যেহেতু আমরা জনগণের পাশে থেকে দীর্ঘদিন রাজনীতি করেছি, সেই অভিজ্ঞতাটুকু আমাদের আছে। কীভাবে জনগণকে একটু কাছাকাছি যাওয়া যায়, জনগণের দুর্ভোগ থেকে তাদেরকে একটু উদ্ধার করা যায়, সেই অভিজ্ঞতা থেকেই এই 2 মাস বাকি আছে, 3 মাসে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছি। আমি আমার অফিস আওয়ার 9টা থেকে 5টা, তো আমি অফিসে ঢুকে যাই আরও আগেই। আচ্ছা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেই 9:45-র মধ্যে অফিসে ঢুকে যায়। আমি কোনো দিন 8:30 হয়ে যায়, 9টা হয়ে যায়। বেশি কোনো দিন যানজট থাকলে হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হয়। তো সেই ক্ষেত্রে কাজটাকে খুব মনোযোগ সহকারে করারই চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি যে এই সিটি কর্পোরেশনে আমার বর্জ্য ব্যবস্থাপনাকে ক্লিয়ার পরিষ্কার করার জন্য কতজন কর্মী আছে, আমার মশক নিয়ন্ত্রণকে রাখার জন্য মশক কর্মী কয়জন আছে এবং জলাবদ্ধতা নিরসনকল্পে কারা কারা কাজ করছে। এই যে 3টা জিনিস নিয়ে আমি কাজ করছি মূলত বেশি। এবং ইঞ্জিনিয়ার সেকশনে যেগুলো আছে রাস্তাঘাটের উন্নয়ন, সেগুলো তো আলটিমেটলি টেন্ডারের মাধ্যমে হবে, কম হোক বেশি হোক সেটা তো হবেই। তো আমি যেটা এখন করার চেষ্টা করছি যে জনদুর্ভোগ কমাতে, যেটা খুব অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন কাজগুলো আমার করা উচিত, আমি সেটার উপরে ভিত্তি করে কাজগুলো করার চেষ্টা করছি। এই সামনে তো মানে যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছে মেয়র ইলেকশন হতে যাচ্ছে, তো সেই মেয়র ইলেকশনে কি দাঁড়াচ্ছেন নাকি? দেখেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, তো আমি আমার সেই দায়িত্বগুলো একদম শতভাগ আমি চেষ্টা করছি। আমি বলিনি শতভাগ আমি পালন করছি বা সফল হয়েছি, আমি শতভাগ চেষ্টা করছি। আমার এই চেষ্টাটাকে জনগণের কাছাকাছি আমি পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। আমি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় যাই, দেখার চেষ্টা করি। প্রতিটি দিন আমার অফিসে বিভিন্ন এলাকা থেকে, আমার 54টা ওয়ার্ড, প্রতিটা এলাকা থেকে বিভিন্ন কমপ্লেন নিয়ে আসছে আমার এই রাস্তার এই বেহাল অবস্থা, আমার ড্রেনেজ ব্যবস্থা ভালো না, আমার সুয়ারেজ ব্যবস্থা ভালো না, আমরা মসজিদের নামাজ পড়তে গেলে একটু বৃষ্টি হলেই পানি হয়ে যায়। আমি সাথে সাথে সেগুলি নোট করি এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছে এটাকে ফরওয়ার্ড করে দিয়ে আমি আবার ওইখানে কিন্তু যাই। আচ্ছা, আমি যাই, যেটা খুব তাৎক্ষণিকভাবে আমাকে সমাধান দেওয়ার দরকার সেটা আমি ওখানেই দিই। আপনারা জানবেন সিটি কর্পোরেশনের যে সাধারণ যে তহবিল, সেই তহবিলের অবস্থা ভয়াবহ খারাপ। আমি দায়িত্ব নেওয়ার পর সেই তহবিল নিয়ে কথা বলেছিলাম এবং সেই ব্যাখ্যাটুকু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আমি দিয়েছি। এখনই আমি অর্থনৈতিক সংকটে কিন্তু আছি, খুবই ভয়াবহ একটা সংকটে আছি। কী কারণে হয়েছে এটা, গত অর্থ বছরে যিনি দায়িত্বে ছিলেন তিনি একটা উচ্চবিলাসী বাজেট করে গেছেন। সেই বাজেটে কি আছে, ইঞ্জিনিয়ার সেকশনে একটা বাজেট থাকে, মশক নিধনের জন্য একটা বাজেট থাকে, বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটা বাজেট থাকে, বিদ্যুৎ আমার স্ট্রিট লাইটের জন্য একটা বাজেট থাকে, বেতন ভাতার একটা বাজেট থাকে। এই সব কিছু মিলে যেই বাজেট হয়েছে সেই বাজেটের তুলনায় তার 3 ভাগের 1 ভাগও আমার রাজস্ব আয় নেই। অতএব আয়ের সাথে কোনো ধরনের সমন্বয় নেই, অসম্মানতার কারণে আজকে এই বাজেটের কাজগুলো চলমান আছে। সেখানে তাদের বিল এবং তাদের আরও আনুষঙ্গিক যেই আমাদের ফুয়েল ব্যবস্থাটা যেটা আছে প্রতি মাসে, পরিবহনের যে খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছি এখন। তো সেই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের অর্থনৈতিক অবস্থা এই অবস্থার মধ্যে আমরা আছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বাজেটে। না মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে মেয়র নির্বাচন করবেন না বলছিলাম, জি, তো এই বাজেটে উনি আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ অর্থ না থাকলে জনগণকে সেবা দেওয়া খুবই কষ্টের বিষয়। আর আমার যে হোল্ডিং ট্যাক্স আছে সেটা দিয়ে সিটি কর্পোরেশনের যেই ইনকাম, সেটা দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে প্রতিটি জায়গায় সেবা দেওয়াটা খুবই কষ্ট। তো আপনি যেটা বলেছেন যে নির্বাচন করবেন কি না, আমি তো রাজনৈতিক কর্মী, আমি তো এবার ঢাকা 15 আসনে নির্বাচন করেছি। দল আমাকে মনোনীত করলে আমি নির্বাচন করব, আর দল যদি সিদ্ধান্ত অন্যভাবে অন্য আঙ্গিকে নেয় আমি সেই দলের সেই সিদ্ধান্তকে মেনে আমি দলের পক্ষে কাজ করব। কিন্তু ধরেন দল সিদ্ধান্ত নিল আপনি দাঁড়াবেন এবং
তখন যদি আপনি মেয়র ক্যান্ডিডেট হন, এখন যেহেতু প্রশাসনিক শক্তিটা আপনার রয়েছে, অর্থাৎ মানুষের কাছে যাবার সুযোগটা আপনার সরকারিভাবেই যাবার সুযোগ রয়েছে, তা আপনি অন্য ক্যান্ডিডেটদের চেয়ে কিছুটা এগিয়ে থাকছেন না সেই ক্ষেত্রে? আমি যেহেতু চলমান লেভেল আছি, প্লেইং ফিল্ডটা নষ্ট হচ্ছে না এই ক্ষেত্রে? লেভেল প্লেন ফিল্ড নষ্ট হওয়ার কোনো কিছু দেখছি না আমি। আচ্ছা। কারণ কাউকে না কাউকে তো নগরের দায়িত্ব নিয়ে কাজ করতেই হবে। সেটা আমাকে দায়িত্ব দিয়েছে বিধায় আমি করছি, অন্য কাউকে দিলে সে তো একই করতো। তো এই বিষয়ে লেভেল প্লেন ফিল্ড নষ্ট হবে বলে আমি মনে করি না। পরিষ্কার। তো নির্বাচন যখনই হোক, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আসলেই জনগণের কাছাকাছি যেয়ে জনগণের কাজে চেষ্টা করছি কিনা, জনগণকে ঠিকভাবে আমি বোঝাতে সক্ষম হচ্ছে কিনা, কিংবা নগর উন্নয়নের ক্ষেত্রে আমি কতটুকু বলিষ্ঠ ভূমিকা পালন করছি কিনা, আমার শতভাগ চেষ্টা আছে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলোকে তো সামনে থাকবে অবশ্যই। সেই বিষয়গুলোকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান, আরও যারা স্থায়ী কমিটির নেতৃবৃন্দরা আছেন, তারা সিদ্ধান্ত নিয়েই তো করবেন। সেই সিদ্ধান্তে যদি আমি সফল হই, আমাকে মনোনীত করবেন। পরিষ্কার। আগের প্রশাসকের কথা বা প্রশাসনের কথা এসেছিল, আপনি বলছিলেন যে আপনারা মানে টাকা পয়সা কিছুই রেখে যায়নি, কিন্তু বাজেট দেওয়া উচ্চাভিলাষী। কিছু কিছু দুর্নীতির অভিযোগ আমরা পেয়েছি, সত্যতা কতটুকু? এটা অলরেডি চলমান, দুর্নীতি দমন বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে ইনভেস্টিগেশন করছে। আপনি নিশ্চয়ই এসে দায়িত্ব নিয়ে কিছু না কিছু টের পেয়েছেন? হ্যাঁ, আমি পেয়েছি, বিভিন্ন সেক্টর আছে, সেখানে চলমান তদন্ত হচ্ছে অলরেডি। তো মাঝে মাঝে দুদক আমাদের কাছে এসে কিছু ফাইলপত্র চায়, সেগুলোকে আমরা দিই। এবং যেখানে যেখানে অলরেডি আমি দুটো বিষয় এসে যখন জানতে পেরেছি, আমি তদন্ত কমিটি করে দিয়েছি। কিছু টেন্ডারের কিছু অনিয়ম ছিল, আসার পরে সেটাকে আমি দেখে আমাদের ডিপার্টমেন্টাল হেড যারা আছে তাদের সাথে বসেছি, জানতে চেয়েছি। অনেকেই বলেন যে ঢাকার মেয়র পদটা নাকি অলংকারিক, মানে এখানে এসে মেয়র তেমন কিছু করতে পারেন না, তাকে বিভিন্ন মন্ত্রণালয়ের বহু মানে জটের মধ্যে দিয়ে থাকতে হয়, এবং যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অনেকগুলো সংসদীয় আসনে রয়েছে, সেখানকার এমপিরা রয়েছে, তাদের লোকজন রয়েছে, তো এই জিনিসগুলি কিভাবে ম্যানেজ করবেন বা করছেন, বা আপনার কাছেও কি মনে হয় নাকি যে বিষয়টা এমন, বা আপনার ক্ষমতা যতটুকু হওয়া উচিত ততটুকু নেই? না, আমার কাছে ক্ষমতা যতটুকু হওয়ার কথা ততটুকু নেই, এটা আমি ভাবি না। এটা হলো ম্যান টু ম্যান ভেরি করে। আমি আমার ক্যাপাসিটি কতটুকু আছে, আমি কতটুকু করতে পারবো, তাই না? আমার উপর যে প্রেশার নেই, বিষয়টা এরকম নয়। 54টা ওয়ার্ড, বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের তদবির থাকে। যৌক্তিক জায়গা থেকে যতটুকু করা দরকার আমি সেটাই করি। আমার উপরে কোনো মন্ত্রণালয় কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ধরনের প্রেশার নেই, আমি স্বাধীনভাবে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আস্থা বিশ্বাসের জায়গায় দায়িত্ব দিয়েছেন, অনৈতিক কোনো কাজ আমি করব না। এটা হলো আমার প্রথম শর্ত। নৈতিকতার জায়গা থেকে যত প্রেশারই আসুক না কেন, আমি আমার জায়গা থেকে আমি কাজগুলো করব। জনগণ যেটা চায়, অন্তত পক্ষে টেন্ডারের জন্য তদবির আসে না? আসতেই পারে, কিন্তু টেন্ডারের তদবির আসলেই যে আমি তাকে টেন্ডারটা দিয়ে দিতে পারবো, বিষয়টা তো এরকম নয়। ইজিবিতে অংশগ্রহণ করতে হয়। এখানে পিপিআর বলতে একটা বিষয় আছে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস। সেই রুলসের ভিতরে থেকে যদি কেউ টেন্ডার অংশগ্রহণ করে সে কাজ পায়, তাকে আমি দিতে বাধ্য। হ্যাঁ, তো তাই না? এই হাটের ইজারাটা কিভাবে হয়েছে? আচ্ছা, হাটের ইজারাটা টেন্ডার দেওয়া হয়েছে, ওপেন টেন্ডার দেওয়া হয়ে গেলে, টেন্ডার যখন অংশগ্রহণ করে, আমি সকলের সেখানে উপস্থিতিতেই কিন্তু টেন্ডারটা খোলা হয়। হ্যাঁ, সকলটা জানে কার কী অবস্থা। এবং টেন্ডার প্রক্রিয়াটা হয় এইভাবে, আমরা আগে পত্রপত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিই, যাতে করে ছোট বড় ক্ষুদ্র সব ব্যবসায়ী সেখানে অংশগ্রহণ করতে পারে। এবং প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ একবারে দেই না। ফার্স্টে দেখা যায় পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিলাম, অনেকেই জানে না, আবার দ্বিতীয় ধাপে একটা দিই, আবার তৃতীয় ধাপে একটা দিই, যাতে করে সবাই অংশগ্রহণ করতে পারে, এখানে প্রশ্ন না থাকে যে আমরা অংশগ্রহণ করতে পারিনি। আমাদের সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী যিনি সর্বোচ্চ দরদাতা হয়, আমাদের সিটি কর্পোরেশনের একটা নির্ধারিত মূল্য থাকে, হাট বেসিস ভেরি করে। নতুন হাটের ইজারাটা একরকম মূল্য হতে পারে, পুরান হাটের মূল্য একরকম হয়। সেটা একটা আইন বিভাগ আছে, সেটাকে হিসাব করে আমরা একটা বিধির মধ্যে থেকে একটা ইজারার মূল্য নির্ধারণ করি। সেই মূল্য নির্ধারণ, ধরেন সাপোজ এক্স হাট 20 লক্ষ টাকা,
ইজারাদার যদি 20 লক্ষ 1 টাকা দেয় হায়েস্ট হয় উনি, এবং শর্ত মেনে যদি পেপারস ওকে থাকে ওনাকে আমরা দরপত্র হিসাবে ঘোষণা করি। পরবর্তী জন্য যে পে অর্ডারটা সাবমিট করে সেই পে অর্ডারটা আমরা ব্যাংকে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে ব্যাংক ম্যানেজার থেকে সার্টিফিকেট এনে দেন মূল্যায়ন কমিটি আছে, মূল্যায়ন কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হয়ে তাকে ইজারা দেওয়া হয়। এর বাইরে কোনো ধরনের সুযোগ নেই। কিন্তু আপনি যে এই প্রক্রিয়ার কথা বলছেন, এত লম্বা চওড়া প্রক্রিয়া পেরিয়ে আপনার ঢাকা উত্তর সিটির যে 11টা হাট আছে তার 9টা কিভাবে বিএনপির পদধারী নেতারা পেলেন? দেখেন, মানে আওয়ামী লীগের সময় আমি দেখেছি এভাবে হতো, এরকম স্বচ্ছ প্রক্রিয়া হতো, আওয়ামী লীগের লোকজন ছাড়া কেউ পেত না। দেখেন, আওয়ামী লীগ আর বিএনপির প্রশ্ন নয়, আমি আপনাকে বলি এখানে দলীয় বিবেচনায় গরুর হাট দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সরকারের নেই। যদি অনৈতিকভাবে না দেয়, নৈতিকতার জায়গা থেকে দিলে কোনোভাবে সুযোগ নেই। এখন একজন সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হলো, সে যদি সর্বোচ্চ দরদাতা তার পলিটিক্যাল পরিচয় দেখবেন নাকি সে সিটি কর্পোরেশনের সর্বোচ্চ দরদাতা হিসাবে গৃহীত হয়েছে সেটি দেখবেন, এটাও একটা প্রশ্ন। এখন আমি একটা দল করতেই পারি, তাই বলে কি আমি টেন্ডারে কিংবা ব্যবসায় অংশগ্রহণ করতে পারবো না? সেটা কি কোনো জায়গায় বিধিনিষেধ বা কোনো আইন আছে? এখন আমি গত বছরে 12টি হাট ছিল, এবার হয়েছে 10টি অস্থায়ী হাট, একটি হলো স্থায়ী হাট গাবতলী। গত বছর আমি এখান থেকে রাজস্ব আদায় করেছিলাম 25 কোটি টাকা, এবার হাট কমেছে 2টি, আদায় আমি এখান থেকে রাজস্ব পাচ্ছি 30 কোটি। তাহলে কি আমি লস করছি না লাভ করছি, সেটাও তো বিবেচনায় আনতে হবে। এখন আপনি অংশগ্রহণ করছেন টেন্ডার, আমি তো উন্মুক্তভাবে টেন্ডারে অংশগ্রহণ করেছি। এখন টেন্ডারে আপনি অংশগ্রহণ করে যদি আপনি সেখানে পার্টিসিপেট করে যদি আপনি সর্বোচ্চ দরদাতা আপনি নির্বাচিত না হতে পারেন, তাহলে আপনাকে আমি গরু হাট দিতে পারবো না। এমন কি হতে পারে জনাব মিল্টন, যে আপনার দল এবং তার অঙ্গ সংগঠনের যারা পদধারী নেতা রয়েছেন তাদের ভয়ে অন্যান্য যারা ব্যবসায়ী আছেন তারা টেন্ডার দিতেই সাহস পান না? এটা আপনি জানি না, আপনি যেদিন যেদিন টেন্ডার হয় সিটি কর্পোরেশনের নিচে উপরে শত শত হাজার হাজার মানুষ থাকে। আপনি কি একবার শুনেছেন যে সিটি কর্পোরেশনে এই টেন্ডার নিয়ে কোনো টু শব্দ হয়েছে? সেরকম কোনো নিউজ আছে আপনাদের কাছে? আপনারা কি বলতে পারবেন কোথাও অনিয়মের কারণে কোথাও গিয়ে হাতাহাতি মারামারি কোটাকুটি হয়েছে? হয়নি। সবাই যার যার মতো করে টেন্ডার দিয়েছে এবং টেন্ডার বক্স খোলার সময় সবাই সেখানে ছিল এবং থাকার পর সাংবাদিকরাও ছিল সেখানে, কেউ বলতে পারবে না। এটা আমার কাছে মনে হয় এটা কথা বলার জন্য কথা বলা, অন্য কিছু না। তার মানে বিএনপির যারা পেয়েছেন সেটা মানে কাকতালীয়ই বলবো আমি? কাকতালি না, এটা স্বচ্ছভাবেই তারা পেয়েছে। আচ্ছা, ঢাকা সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী এক একটা বাসার থেকে 100 টাকার বেশি ময়লা চার্জ রাখা যাবে না, তবে কোথাও হয় না, আপনিও নিশ্চয়ই সেটা জানেন। এবং সম্প্রতি আমি একটি প্রতিবেদন দেখলাম যে এই ময়লা বাণিজ্যটাও নিয়ন্ত্রণ করছে, আগে আওয়ামী লীগ করতে, এখন বিএনপির লোকজন করে। না, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। কেন করছেন? আমি করছি এই কারণে, এখন মানে নাম ধরে ধরে ইনফ্যাক্ট বলা সম্ভব। হ্যাঁ, আপনি বলেন, আমি বলবো। ঢালাওভাবে ওটা করে আমার কাছে এটা জানা নেই, কারণ আমি বিএনপি করি। হ্যাঁ, আমি ওই দলের একজন কর্মী, আমি ডিপেন্ড করতেছি না, আমি যেটা আমি জানি সেটাই বলছি। সব জায়গায় জানি সেটাও আমি বলছি না। আমরা সিটি কর্পোরেশন এখানে যে ভ্যান সার্ভিসগুলো আছে, 54টা ওয়ার্ডে ভ্যান সার্ভিসগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু কোনো এখনও পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে পরিবর্তনের পরে 2024 সালে 5 তারিখের পর থেকে এই ভ্যান সার্ভিস আগে যারা করতো ম্যাক্সিমাম মানুষ তারাই করছে। নাম্বার 3, এখানে বিভিন্ন মালিক সমিতির আন্ডারেও এই ভ্যান সার্ভিসগুলো চালু হচ্ছে। ব্যক্তি কোনো লোক এটা কোনো এককভাবে এটা করছে না, আমি আপনাকে বললাম, আমি দায়িত্ব নিয়েই বলছি। মানে কোনো ওয়ার্ডেই করছেন? আপনার যে 54টি ওয়ার্ড আছে বলছেন, এখানে সব জায়গায় একইভাবে সমিতি, মালিক সমিতি কিংবা আগে যারা করছে তারাও এখনও ইনভলভ আছে, এখনও আছে। এবং সিটি কর্পোরেশনের কোনো অনুমতি কিন্তু এখন নেই, সেটা আগের অনুমতি নিয়েই করছে তারা। কী কারণে করতে পারিনি আমরা এখনও, সেটা নিয়ে কোরবানি ঈদের পরে হয়তো আমরা কাজ করব। এখানে আমার আগে যিনি দায়িত্বে ছিলেন, এখানে 2টা অর্থনৈতিক বিষয় নিয়ে একটা রিট হয়েছে কোর্টে। এটা কোনো কোনো জায়গায় 10 লক্ষ টাকা এবং কোনো কোনো ওয়ার্ডের জন্য 6 লক্ষ টাকা নির্ধারণ করে যে ভ্যান সার্ভিসের অনুমতি দেওয়া, এটা নিয়ে একটা পক্ষ হাইকোর্টে রিট করেছে। সেই রিটের কারণে
আমরা এখন এই 10টি জোনের 54টা ওয়ার্ডে আমরা টেন্ডারে যেতে পারছি না, কারণ আইনি একটা জটিলতা রয়ে গেছে। এখন আমরা এটা ঈদের পরে এটাকে নিয়ে বসে দেন গিয়ে ঠিক করে সেই ওয়ার্ড ভিত্তিক ভ্যান সার্ভিসে চালু করার জন্য আমরা পরিকল্পনা। তখন কি 100 টাকায় চলে আসবে নাকি? আমাদের সিটি কর্পোরেশনের নির্ধারণ 100 টাকাই। হ্যাঁ, 100 টাকা হলে 100 টাকা 110 টাকা যদি আমরা হিসাব নিকাশ করে দেখব, আমরা একটা শর্ত আছে এবং এই শর্ত আইনটাকে মেনে প্রয়োগ করব, মুখে নয় প্রয়োগ করব। যারা 100 টাকার বেশি হোক, আর আমরা যেটা নির্ধারণ করে দিব এর বেশি যদি হয়, আমাদের এমন শর্ত দেওয়া আছে, অলরেডি আমরা একটা বিধি করে ফেলেছি, অটোমেটিকলি তার লাইসেন্সে ক্যান্সেল হয়ে যাবে তাকে। তবে একটা বিষয় আছে, যেমন গুলশান বনানীর একটা বিষয় আছে, বাড়িধারার একটা বিষয় আছে। এই কাজগুলো কিন্তু সিটি কর্পোরেশন বাট সোসাইটির মাধ্যমে আদায় হচ্ছে। যেমন গুলশান সোসাইটি তারা কিন্তু ভ্যান সার্ভিসগুলো করবে, গুলশান সোসাইটি তারা তাদের নিজ দায়িত্বে এই কাজগুলো করবে, সেটা গুলশান সোসাইটি আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা এই কাজগুলো করে। আচ্ছা, পরিষ্কার। আপনার এলাকার একটা অংশ হচ্ছে মিরপুর, এবং আমি এই মাসে একটি শীর্ষ দৈনিকের প্রতিবেদন পড়ছিলাম যে সে এলাকাটাতে মিরপুরে মিলেমিশে নাকি চাঁদাবাজি হয়, এবং পুলিশের যে রিপোর্ট বলছে সেখানে থেকে তারা মানে সেই রিপোর্টের অনুযায়ী প্রতিবেদকের বক্তব্য হচ্ছে যে মিরপুরে যারা চাঁদা তোলেন তাদের বড় একটা অংশই বিএনপি, যুবদল, ছাত্রদলের থানা এবং ওয়ার্ড পর্যায়ে সাবেক এবং বর্তমান নেতাকর্মী। তো এই অভিযোগগুলি যখন আসে তখন যুবদলের একজন সাবেক কর্মী হিসেবে এবং বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত একজন মানুষ হিসেবে আপনি কি লজ্জিত হন কিনা? অভিযোগ যদি সত্যি হয়, অভিযোগ যদি প্রমাণিত থাকে, অবশ্যই আমি লজ্জিত। কিন্তু আমার বক্তব্য হলো, যারা এই রিপোর্টটি করেছেন, আমিও এটা শুনেছি, দেখেছি। হ্যাঁ, রিপোর্টটা করার আগে এটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন তারা করেছে, তাই না? প্রতিটা রিপোর্টের আগে একটা ইনভেস্টিগেশন থাকা উচিত। এর মধ্যে বক্তব্য এবং কিছু কিছু মানুষের নাম আমি দেখেছি, সবগুলো যেই সঠিক এবং সবগুলো যে মিথ্যা, এবং যাদের বক্তব্য এখানে উঠে এসেছে এর বাইরেও কিন্তু অনেক কে বাদ দিয়ে এখানে একটা রিপোর্ট করা হয়েছে বলে তাদের দাবি। প্রকৃত যারা এটার সাথে সরাসরি জড়িত তাদেরকে অনেকে হয়তোবা এখানে ওই রিপোর্টের আওতায় আনা হয়নি। যাদের নাম এখানে এসছে তাদেরকে শেল্টার দিচ্ছে বলে এরকম একটা মর্মে একটা রিপোর্ট আমি দেখেছি। সরাসরি তারা এখানে এটার সাথে সম্পৃক্ত আছে এমন কোনো রিপোর্টের আমি দেখিনি। একটা রিপোর্ট, আপনি কোন পত্রিকার রিপোর্টের কথা বলছেন আমি জানি না, রিপোর্ট প্রথম আলোর রিপোর্টটা আমি দেখেছি। এখানে তাদেরকে বলেছে তাদের তত্ত্বাবধানে করে, এবং প্রথম আলোর রিপোর্টটা তাদের বক্তব্য নিয়েছে কিনা সেটা আমার জানা নেই। এবং যাদের ব্যাপারে বক্তব্য এখানে তাদেরকে সম্পৃক্ত করেছে তারাও মনে একটা তাদের বক্তব্য কোন একটা চ্যানেল না মিডিয়ার মাধ্যমে আমি দেখছি প্রকাশিত, তারা এটাকে অস্বীকার করেছে। কিন্তু মিরপুরে তো আমি 10 নম্বরের দিকে যখন যাই সেখানে হোপ মার্কেট আছে, রাস্তাঘাটে ভ্যান, দোকানে ফুটপাত দখল করে দোকানপত্র চালায়। আমি নিজে যখন কথা বলেছি তারা চাঁদা দেয়, চাঁদাটা কে নেয় তাহলে? আচ্ছা, ওকে, আপনি বলেছেন, আপনি নিজেও দেখেছেন। 10 নম্বরে আমি দফায় দফায় গিয়েছি, এবং হকার্স যারা তাদের সাথে আমি একটা বিশাল মাঠে 2000 হকার্সদের সাথে আমি কথা বলেছি, এবং তাদেরকে উন্মুক্ত মাইক দিয়ে দিয়েছি তাদের দাবি দাওয়া, তারা কি চায় কি চায়। আপনি জানেন তারা যে চাঁদা দেয়? আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। এই কারণে বলছি, আমি যখন তাদেরকে কাছাকাছি গিয়ে কথা বলার চেষ্টা, তারা কিন্তু ডাইরেক্ট বলেছে ফার্স্ট কন্ডিশন হলো তুমি জনগণের ফুটপাতে কেন তুমি এখানে ব্যবসা করছো, তুমি এই মেন রোডের ফুটপাতে তুমি থাকতে পারবে না। তাদের বক্তব্য আমরা থাকবো না, আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন। ওকে, ডান, তোমাদেরকে আমরা ব্যবস্থা করে দিব বিকল্প একটা জায়গায়। তাহলে কিভাবে করব, করে আমাদেরকে নিয়ে বসেন। তাদের কথা মতোই আমরা হোপের পাশে একটা মাঠ আছে, ওখানে এসে 3 নম্বর ওয়ার্ডের কাছাকাছি মুকুলফুজ মাঠ, সেই মাঠে বিশাল মাঠ, সেখানে প্রায় 2000 হকার্সদের সাথে নিয়ে মিটিং করেছে ট্রাফিক, আমি, আমার সিটি কর্পোরেশন উদ্যত কর্মকর্তা, মিরপুর জোনের পুলিশের ডিসি সহ সকলকে সমন্বয় করে আমরা একটা কমিটি করেছি। হকার্সদের প্রতিনিধি, লোকাল যারা আছে তাদের, পুলিশ, ট্রাফিক সবাইকে নিয়ে কমিটি করে দিয়ে আমরা তাদেরকে মেন রোডে যাতে না করে একটা অন্যত্র করা যায় সেটা তারা বলেছে, কিন্তু তা আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। তারপরেও আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা যে এখানে বসেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে যে এখানে প্রতিদিন আপনাদেরকে চাঁদা দিতে কাকে দেন?
আপনারা বলেন, একজনও বলতে পারেনি যে অমুককে আমরা চাঁদা দিই। আমরা চাঁদা দেই না, তাহলে কিভাবে এখানে কে সহযোগিতা করে? আমরা দীর্ঘ 20, 25, 30 বছর যাবত এইভাবে করে আসছি। হ্যাঁ, আমি 20-25 বছর আগে এত ফুটপাতে এত দোকান ছিল না, এটা হয়েছে মাত্র 1.5-2 বছর 3 বছর আগে। তাদের প্রশ্ন, আমরা কেউ আমাদের থেকে টাকা নেয় না, কেউ আমাদেরকে ইয়ে করে না, আমাদের মতো করে আমরা বসছি। এটাকে আপনি হোপ মার্কেটেরটা বলছেন? হোপ উইথ 10 নম্বর, আচ্ছা, ওইখান থেকে। তো যাই হোক, এটার পরে আমরা দফায় দফায় করে আমরা কিন্তু তাদেরকে পুনর্বাসন করার জন্য, অস্থায়ী পুনর্বাসন, স্থায়ী পুনর্বাসন নয়, আমরা মেইন রোডে যাতে কেউ না বসে, ভিতরের যেই জায়গাগুলো আছে, তারা তো মানবিক কারণে তাদেরকেও তো আপনার সুযোগ দিতে হবে। আমি মানবিক কারণে তাদেরকে ভিতরের একটা বড় রাস্তায় যে এক সাইড করে তোমরা এখানে বসবো অস্থায়ীভাবে, যতদিন পর্যন্ত তোমাদেরকে স্থায়ী একটা ব্যবস্থা করে না দিতে পারি। বাবারে, তোমরা মেন রাস্তায় বসতে পারবে না, মেন রাস্তায় বসলে অ্যাক্সিডেন্ট হয়, ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারে না, তাদের জায়গাগুলো তোমরা দখল করে নিচ্ছ। অফিসগামী মানুষ তাদের ঠিকমতো টাইম মেনটেন করতে পারে না, যখন মেন রাস্তা দিয়ে যায় তখন অ্যাক্সিডেন্টের একটা মুহুর্মুহু একটা সম্ভাবনা থাকে। সব কিছু মিলে তারা রাজি হয়েছে। রাজি হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে বসছে যে তোমরা ওদেরকে উচ্ছেদ করছো, ওদেরকে যাবে কোথায়, তাদেরকে একটা ব্যবস্থা করো। তখন আমরা একটা ব্যবস্থা করেছি, সেটা কি, সিটি কর্পোরেশনের একটা ডিজিটাল একটা আইডি কার্ড দিয়েছি তাদেরকে, রেজিস্ট্রেশন নাম্বার সহ, এবং কন্ডিশন অফ কেউ ভিতরে বসলেও চকি কিংবা স্থায়ী কোনো দোকান নয়, ট্রলি, সেটা যে আঙ্গিকে হোক আমরা একটা ডিজাইন করে দিব বলেছি। সেই ডিজাইনটাও তারা ওইভাবে মানে না, তবে কিছুটা আমি নিজে দেখেছি, কিছু কিছু একটা ট্রলি ওরা তৈরি করেছে সুন্দর লাইট টাইট দিয়ে, একদম থাইল্যান্ডের মতো সুন্দর। সন্ধ্যার পরে আমার দেখে ভালো লেগেছে, 13 নম্বরে দেখবেন। হ্যাঁ, ওরা শুধু একটা টাইমে সন্ধ্যার পরে বসে একটা সিরিয়াল দিয়ে লাইন দিয়ে, সেটা দিয়ে কোনো যানজটের কোনো কিছু হয় না। এটা আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছি। পরবর্তীতে সিদ্ধান্ত হওয়ার পর আইন সংস্থাকারী বাহিনীর তত্ত্বাবধানে একটা তালিকা তৈরি করা হয়েছে। কারণ আমি রাজনৈতিক কর্মী, আমি যদি তালিকাটা করতে চাই তাহলে হয়তো উলটপালট ভুল ভ্রান্তি হতে পারে, এর জন্য পুলিশ তালিকা করে দিয়েছে আমাদের। 1 মিরপুর 1 এবং 10, হ্যাঁ, তালিকা আমাদের 825 জনের তালিকা পেয়েছি। হ্যাঁ, কিন্তু এর বাইরে অনেক আছে, তালিকাটা চলমান আছে এখন। এবং আমরা তাৎক্ষণিকভাবে 204 জনকে আমরা একটা অস্থায়ীভাবে তাদেরকে ডিজিটাল কার্ড সহ আমার সিটি কর্পোরেশন তাদেরকে নিয়ে ট্রান্সপোর্ট পাঠিয়ে তাদেরকে এনে আমি আমার দুপুরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং তাদেরকে আইডি কার্ড আনুষ্ঠানিকভাবে দিয়েছি এবং তাদের মধ্য থেকে বক্তব্য নিয়েছি যে আপনাদের এখন মানসিকতা কেমন, যে একটু বলবেন কি। তারা বলেছে আমরা খুব হ্যাপি, আমাদেরকে আপনারা দিয়েছেন, আমরা এখানে এখন থেকে বসার চেষ্টা করব, তবে সবাই হয়তো বা বসতে পারবো না, ঈদের পরে একটু আমাদেরকে সুযোগ দিন। এই সুযোগটুকু তাদেরকে দেওয়া। আপনারা কি তাদের কাছ থেকে কোনো রাজস্ব নেওয়ার চিন্তা ভাবনা করছেন? আমরা এখনো কোনো রাজস্ব নির্ধারণ, যেহেতু সিটি কর্পোরেশনের জায়গাতে তারা বসবে, ব্যবসা করবে, আমরা কোনো রাজস্ব নেওয়ার চিন্তা ভাবনা করিনি। যারা যেখানে বসবে অন্ততপক্ষে ময়লা আবর্জন পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের ধার্য ন্যূনতম একটা ফি আমরা তাদেরকে নির্ধারণ করবো, কারণ আমরা তো এটা পরিষ্কার করতে হবে, তাদের জন্য আলাদা জনবল তৈরি করে দিতে হবে আমাদেরকে, এটুকুই। পরিষ্কার। তার মানে কি বলছেন যে ফুটপাত আসলে চাইলে সিটি কর্পোরেশন দখল মুক্ত রাখতে পারবে? চেষ্টা করলে আমি আশাবাদী হতে পারি নাগরিক হিসেবে। আমি নিজেও আশাবাদী, যদি কিনা তারা আমাদের সাথে কমিটমেন্ট রাখে। আর যদি কমিটমেন্টটা না রাখে সেক্ষেত্রে আমাদের কঠোর হবে না? কঠোর তো হতেই হবে, কারণ 2% মানুষের জন্য 98% মানুষের দুর্ভোগ, সেটা অবশ্যই আমি চাই না। ঢাকার আরেকটা বিস্ফোরণ হচ্ছে অটোরিকশা। 5 আগস্টের আগে ছিল কিছু কিছু, সেই সময় একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে বলেছিল যেগুলো নাকি বাংলার টেসলা। এরপর থেকে কিভাবে জানি বেড়ে গেল, 5 আগস্টের পরে তো আর হিসাব নিকাশ নেই। তো যাই হোক, তারা হয়তো একটা সময় ঢাকার বাইরে ছিল, আসলো, গাড়ি চালানো যায় না, রাস্তাঘাটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। কি ভাবছেন অটোরিকশা কিভাবে নিয়ন্ত্রণ করবে? দেখেন, এই ইচ্ছা আছে নাকি সিটি কর্পোরেশনের? সিটি কর্পোরেশনের তো বিষয় না এটা, শুধু সিটি কর্পোরেশন একার বিষয় অবশ্যই না। এটা হলো ট্রাফিক ব্যবস্থাপনা যারা আছে, যারা ট্রাফিক নিয়ে কাজ করে, এটা হলো মূল কাজ হলো তাদের। আপনারা তো দেখলাম ডিএমপির সাথে বৈঠকও করেছেন। হ্যাঁ, একাধিকবার করেছে, একাধিকবার। ঈদের পরে আরেকটা বৈঠক আছে, এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিব যে মেইন রোডগুলো থেকে দূরে কিভাবে অটোরিকশাকে রাখা যায়, এবং একবারই তো হুট করে সব কিছু বন্ধ করা যাবে না, আমরা জোন ওয়াইজ কাজ করব বলে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, তো সেই প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী যেই ব্যাটারি চালিত অটোরিকশা, সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু পরিকল্পনা ট্রাফিকরা নিচ্ছে, আর সিটি কর্পোরেশন তাদেরকে সেই জায়গা থেকে রেজিস্ট্রেশনের আওতায় আনার চিন্তা ভাবনা করছেন? এখন এটা নিয়ে এখনো ভাবা হয়নি, রেজিস্ট্রেশনের বিষয় না, এখন একটা
ব্যাটারি চালিত রিক্সার বাইরে একটা ই রিক্সা আছে, হ্যাঁ। আমরা যদি রিক্সাটা উঠিয়ে দিই, হ্যাঁ, সব জায়গায়, তাহলে নিশ্চয়ই তখন বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। অবশ্যই। তা আমরা ভাবছি কিছু কিছু জায়গায় যে গলফ খেলে না একজন বড় গাড়ি থাকে, গাড়ি বাগি বলে, ওটাকে কিছু কিছু জায়গায় আমরা পাইলট হিসাবে এটা ব্যবহার করব। দেন গিয়ে সেটাকে, কারণ একটা বাগিতে 12 জন 14 জন যাওয়া যায়, সেখানে বৃদ্ধি করে যদি 20 জনের একটা ব্যবস্থা করা যায়, এরকম একটা পরিকল্পনা আমরা নিয়েছি। ট্রাফিক সহ আমরা সবাই, যোগাযোগ মন্ত্রণালয় সবাই মিলে দেখি, ঈদের পরে নিয়ে একটা মিটিং আছে। এই মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন সেদিন। পরিষ্কার। এইবার তো কোরবানির ঈদ, যেহেতু ঢাকাবাসীর একটা দুশ্চিন্তার জায়গা থেকে বর্জ্য ব্যবস্থাপনা, তো কয়দিনের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব হবে? বৈঠক করেছেন আমরা দেখলাম। আমরা সর্বোচ্চ চূড়ান্ত মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা এবার বর্জ্য দ্রুত সময়ের মধ্য দিয়ে ক্লিন করার জন্য আমার সিটি কর্পোরেশনের উত্তরে 10টি জোন আছে। এই 10টি জোনে আমরা কমিটি গঠন করেছি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রধান করে ওই জোনের সকল কর্মকর্তাকে নিয়ে কমিটি করেছি, মনিটরিং কমিটি, এবং পরিচ্ছন্ন কর্মীদের সাথে আমরা একাধিকবার মিটিং করেছি এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যাতে কাজ আরও উদ্যমী হয়ে করে। মাননীয় প্রধানমন্ত্রী গতবারের রোজার ঈদের মতো তাদেরকে এইবারও বোনাস দিয়েছেন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকে আমাদের মাধ্যমে পরিচ্ছন্ন কর্মীদের ঈদের বোনাস হিসাবে আমাদের কাছে চেক তুলে দিয়েছেন। আজকে অলরেডি আমার অফিসের চেকটা ক্যাশ হয়ে যাবে। কালকে পরিচ্ছন্ন কর্মীদের একটা অনুষ্ঠান আছে সিটি কর্পোরেশনে, তাদের হাতে তুলে দিব। এবং এর বাইরে আমরা 72 ঘন্টার একটা অ্যাকশন প্রোগ্রাম আছে আমাদের 3 দিনের। কারণ কোরবানি যেহেতু 3 দিনেই হয়, ফার্স্টের দিন একটু বেশি থাকে, দ্বিতীয় দিন একটু কম থাকে, তৃতীয় দিন আরও কম থাকে। এর জন্য আমাদের টিম গঠন করা আছে। এই বর্জ্য ব্যবস্থাপনাকে দ্রুত সরানোর জন্য পরিবহন যেই ব্যবস্থা থাকে, পরিবহনে নিয়ে যেতে হয়। সেই পরিবহনগুলো আমরা, যেগুলি সংকট ছিল, বাইরে থেকে 251টি পরিবহন আমরা ভাড়া করেছি। আমাদের নিজস্ব তত্ত্বাবধানে 405টা আছে এবং বিভিন্ন ওয়ার্ডে 86টা পরিবহন আরও এক্সট্রা রাখা হয়েছে, যাতে করে কোনো জায়গায় কোনো লিকেজ না থাকে। সেই পরিবহনের আমরা অলরেডি টেন্ডার দিয়ে নিয়েছি। কোথাও বর্জ্য থাকলে মানুষ আপনাদেরকে কিভাবে জানাবে? আমাদের তো মনিটরিং টিমে আছে এবং এর বাইরে কোনো হটলাইন কি রাখছে? হটলাইন তো সবসময় আছে, হ্যাঁ। এর বাইরে আমিও সেন্ট্রাল একটা মনিটরিং টিম আছে, একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম, সেখান থেকে সব কিছু আমরা করব। এবং আমি নিজেই দুপুরের পর থেকে আমি সব জায়গায় চলমান থাকবো, ভ্রাম্যমান আর কি, যাতায়াত করবো, আমি নিজে দেখব। এবং টাইম ফ্রেমটা আমি এখন বেঁধে দেবো না। 26 তারিখে আমার একটা চূড়ান্ত মিটিং আছে। সেই 26 তারিখে আমরা কয়টার থেকে কয়টার মধ্যে প্রথম দিনের বর্জ্যকে একদম ক্লিন করবো সেটা আমি ঘোষণা করে দেব। দ্বিতীয় দিন একইভাবে করবে, তৃতীয় দিন একইভাবে করবে। এবং এই বর্জ্যকে সংরক্ষণ করার জন্য আমাদের প্রায় 17 লক্ষ পলিথিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমরা লোগো সহ 10টি জোনে অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। প্রতি বছরের নয়, বিভিন্ন মালিক সমিতি, বিভিন্ন জায়গায়, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে সেগুলিকে অলরেডি আগামীকালকে বা আজকে থেকে বিলি শুরু হয়ে যাবে। এবং কোরবানি পর রক্ত পচা গন্ধ থাকে, সেটাকে নিরসন করে পানি দিয়ে ধোয়ার পরে কিন্তু দুর্গন্ধ থাকে। সেই দুর্গন্ধকে মুক্ত করার জন্য 25 কেজি করে 3066টি বস্তা আছে, সেটা অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছি আমরা। এর বাইরেও প্রতিটি ওয়ার্ডে এক্সট্রা 100 জন করে কর্মী থাকবে। সেই কর্মীরা আমাদের সিটি কর্পোরেশনের একটা ড্রেস থাকবে, একটা গেঞ্জিও তাদেরকে করে দিয়েছি। ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করবে। ডেঙ্গুর মৌসুম চলে আসছে, তা আমার খেয়াল আছে আপনার যিনি পূর্বসূরি ছিলেন, তার সময় ডেঙ্গু ব্যবস্থা, মানে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। এবং আমার খেয়াল আছে উনি ঢাকার কিছু সাংবাদিক নিয়ে মশা মারা শিখতে তার সিটি কর্পোরেশনের লোকজন সহ আমেরিকাতেও গিয়েছিলেন। তা আপনারা এই ডেঙ্গু নিয়ন্ত্রণে কি করছেন বা করবেন? এই ডেঙ্গুটা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা অলরেডি গত 1.5 মাস আগের থেকেই একটা প্রিপারেশন রেখেছি। অর্থাৎ পরিকল্পনা করে সেটাকে বাস্তবায়ন করার জন্য গত 15 দিন আগে, 15 দিন বেশি, 17 দিন আগে মানুষকে সচেতন করার জন্য। ডেঙ্গু কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে হলে সবচেয়ে প্রথম শর্ত হলো আমাদের সকলকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু নর্দমা থেকে হয় না, পরিষ্কার পানি। এটা এডিস মশা তৈরি হয় পরিষ্কার পানি থেকেই। সেই ক্ষেত্রে আমরা একটা ক্যাম্পিং শুরু করেছি। পরিবহন পিকআপের মাধ্যমে, ট্রাকের মাধ্যমে
বাউল সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ, বাউল আলাউদ্দিনের নেতৃত্বে কিন্তু বাউল শিল্পী দিয়ে আমরা প্রতিদিন 100টা স্পটে 21 দিন ক্যাম্পিং শুরু করেছি, এটা কিন্তু চলমান আছে এখনও। আমরা সেটা গুলশান ডিসিসি মার্কেটের ওখান থেকে উদ্বোধন করেছিলাম 17 দিন আগে থেকে, হ্যাঁ, 17, 18, 19, 20, 21, হ্যাঁ 21 দিনের এটা অলরেডি চলমান আছে এবং লিফলেটও দিচ্ছি বিভিন্ন জায়গায়। দ্বিতীয়ত সিটি কর্পোরেশনের আমাদের 46টি বিলবোর্ড আছে, ডিজিটাল বিলবোর্ড। সেই বিলবোর্ডগুলোতে আমরা কন্টেন্ট তৈরি করে দিয়েছি এটা জনসচেতনার জন্য। পাশাপাশি প্রতিটি বাসা বাড়িতে আমরা আমার ভয়েস রেকর্ডের মাধ্যমে আহ্বান জানানোর চেষ্টা করছি, যাতে করে সবাই যার যার বাসা বাড়ি বারান্দা আঙিনা সব পরিষ্কার রাখে। ডেঙ্গু তো ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করার কিছু নেই, ডেঙ্গুটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শুকনো শুকনো রাখতে হবে বাসা বাড়ি, যাতে করে কোনো জায়গায় পানি জমে না থাকে। এই কাজটুকু যদি নগরবাসী একটু সচেতন থাকে, আমরা বাদবাকি যে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ রাখা, এটা তো প্রতিনিয়ত হচ্ছে। আগে 2 বার হতো, আমরা এখন 1 দিন বাড়িয়ে দিয়েছি ওষুধ। হ্যাঁ, প্রয়োজনে আমরা আরেক ধাপ বাড়ানোর চেষ্টা আছে, পরিকল্পনা করে রেখেছি। আবার কিছু কিছু জায়গায় যেখানে একদম বেশি মশার সৃষ্টি হয় সেখানে প্রতিদিনই দিই। এবং ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ রাখাটা ভেরি ডিফিকাল্ট। ওষুধের পাশাপাশি যেটা এখন করছি, আপনারা মনে হয় দেখেছেন, আমার 29টা খাল আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 29টা খালের মধ্যে অলরেডি চলমান আছে, সবগুলো আমরা কিন্তু পরিষ্কার অনেকবার করেছি। কিন্তু পরিষ্কারের পরে সেই একই চিত্র 48-72 ঘন্টা পর প্রায় একই চিত্র হয়ে যায়। তো সেই ব্যাপারে আমি আমার প্রিয় নগরবাসীর কাছে একটা অনুরোধ রাখতে চাই যে আমরা যে যেখানেই থাকি, আমাদের বাসার বা ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্যগুলো আমরা নির্দিষ্ট জায়গায় রাখবো, যাতে করে সেই নির্দিষ্ট জায়গা থেকে সিটি কর্পোরেশন প্রতিদিন সকালে নিয়ে যেতে পারে। খালের মধ্যে আমরা একইভাবে যদি প্লাস্টিক এবং পানি খেয়ে পানির কন্টেনার, চিপস খেয়ে চিপের প্যাকেট ফেলে যাই, স্বাভাবিকভাবে পানি পাস হবে না। এটুকু আমি প্রিয় নগরবাসীর কাছে এটুকু অনুরোধ করতে চাই। তো জনগণের সম্পৃক্ততা যে বাড়ানোর কথা বলছেন, মানে তরুণরা হচ্ছে এখন অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, তারা অনেক কিছু করতে চায়, তো তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য কিছু ভাবছে নাকি সিটি কর্পোরেশন? অলরেডি আমাদের এই প্রজন্মে যে জেনজি যেটাকে বলি, আমার অফিসে অনেকের সাথে আমি কথা বলেছি, আমার সাথে এসছে, তারা স্বেচ্ছায় কাজ করতে চায়, স্বেচ্ছায় তারা উদ্যমী হয়ে কাজ করতে চায়, তারা বিনা পয়সায় তারা সমাজকে কিছু দিতে চায়, এলাকার কাছে দিতে চায়। এর জন্য তাদেরকে আমি বলেছি ঈদের পরে তাদেরকে নিয়ে আমার সিটি কর্পোরেশনের একটা মতবিনিময় সভা বা যেটাই হোক বসে আমরা একটা পরিকল্পনা নিয়ে একটা জোন ওয়াইজ আমরা কাজ করবো অলরেডি। সেটা আমরা অলরেডি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। পরিষ্কার যত্রতত্র যে ময়লা ফেলার কথা বলছিলেন, ঢাকাতে একটা বড় সমস্যা হয়, আমি চাইলেও আসলে ময়লা ফেলার কোনো জায়গাই পাই না, ডাস্টবিনই পাই না। ডাস্টবিনগুলি দেখা যায় বসানো হয়, বেশিরভাগ সময় চুরি হয়ে যায়। এইটা এখন কি করবেন? আচ্ছা, আপনি ভালোই বলেছেন। ঢাকা শহর জীবন্ত শহর, এখানে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যাতায়াত আছে। সকালবেলা দেখবেন একটা জায়গায় পরিষ্কার, ঠিক আধা ঘন্টা পরে যখন ওই রাস্তা দিয়েই যাবেন তখন দেখবে সে আগের চিত্রটা কিছু হলে ফিরে আসছে, নোংরা অপরিষ্কার। এটার মূল কারণ হলো ওখানে তার ফাঁকা নেই, মানুষজন হাঁটাচলা করছে, টিস্যু হাতে ফেলে দিচ্ছে, কেউ ধূমপান করে ওখানে ফেলে দিচ্ছে, কেউ গরম প্রচণ্ড পানি খেয়ে ফেলে দিচ্ছে। এখন আপনি যে প্রশ্নগুলো, ডাস্টবিন নেই, এর আগে কিন্তু ডাস্টবিন ছিল। ডাস্টবিন কেউ ওইভাবে মনে হয় না আমার কাছে ওইভাবে ব্যবহার করার জন্য তারা অভ্যস্ত আছে এখনও। আবার বাইরে গেলে, সিঙ্গাপুর গেলে ঠিকই সবাই ডাস্টবিন জরিমানা হয় না। তো আমি কয়েকদিন আগে যে সাংবাদিক প্লটের যে খালটা, সেটা আপনি নিশ্চয়ই মনে দেখেছেন, আমি নিজে গিয়েছি। আমি তাদেরকে বলেছি যে আমি খাল কয়বার পরিষ্কার করেছি বলেন? তারা বলছে যে অনেকবার করেছেন। তাহলে এই অবস্থা কেন? একজন বলছে বাড়ি মালিক সমিতির সেক্রেটারি, আপনি তাহলে কি করেছেন, আপনার কি দায়িত্ব? বলেছে এখন থেকে করব। এই যে বিষয়গুলো যতদিন পর্যন্ত আমরা ঠিক না করতে পারবো তখন ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরেও এটাকে চলমান রাখতে হবে। আমার কাজ কি? আমার কাজ জনগণকে একটু সচেতন থাক পাশাপাশি আমি প্রশাসক হিসাবে, মেয়র হিসাবে আমি প্রতিদিন আমার কাজ আমি করব। এটা হলো আমার দায়িত্ব, বাদবাকিগুলো জনগণ বিচার বিশ্লেষণ করবে। মিরপুরের একটা বড় সমস্যা হচ্ছে এখানে জলাবদ্ধতা হয়, আবার বর্ষাকাল আসলেই বিভিন্ন
এজেন্সিগুলি তারা রাস্তা খোঁড়াখুড়ি শুরু করে। তা আপনারা কিছুটা শক্ত অবস্থান আমি দেখছিলাম যে আপনি নিয়েছেন, কিন্তু এটা কিভাবে এনশিওর করবেন যে আপনার অনুমতি ছাড়া ওয়াসা তিতাস তারা এইভাবে খোঁড়াখুড়ি করতে পারবে না? দেখেন, আগে তো অনেকগুলোই হয়েছে, এই যে কাজগুলো সেটাতে চলমান আছে অনেক দিন যাবতই। এই গত বাজেটের কাজগুলো এখন চলছে। তো আমরা এই যে রাস্তা খোঁড়াখুড়ির যে কাজ একাধিকবার আমি করার পরে আবার 20 দিন পরে 1 মাস পরে ওয়াসা খুঁড়ে, ওয়াসার পরে আবার গ্যাস খুঁজে, টেলিকম কোম্পানির খুঁড়ে বারবার জনগণের অর্থ এখানে অপচয় করা। তা আমরা প্রতিটি রাস্তা, বিশেষ করে বড় বড় রাস্তাগুলো খোঁড়ার আগে প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা চিঠি দিই ওয়ার্ক অর্ডার সহকারে, যে আমরা এই অমুক দিন এই ডেট দিয়ে আমরা এই রাস্তাটাকে কাজ করব, আমাদের সময় এতদিন। এটা তাদেরকে অবগত করার কারণটা হলো তাদের যদি কোনো কাজ থাকে সেটা একসাথে যাতে করে ফেলে। আমরা আমাদের জায়গা থেকে কিন্তু করি। তো সবচেয়ে ডিফিকাল্ট বিষয় হলো এতগুলো ডিপার্টমেন্ট এটার সাথে ইনভলভ, এই কাজগুলো সমন্বয় করাটাও কিন্তু অনেক ডিফিকাল্ট। এর জন্যই আমি মনে করি সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো ডিপার্টমেন্ট আছে একটা আমব্রেলার নিচে থাকা উচিত। একটা ছাতার নিচে থাকলে সেই কাজগুলো একটা জায়গার থেকে অর্ডার হলেই সেখান থেকে সহজ হয়ে যাবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি। এবং ওয়াসা, আমরা রাজুক, তারপরে গৃহ সংস্থান অধিপতি আছে যে পূর্ত মন্ত্রণালয়, যেটা তিতাস গ্যাস, আমরা কিন্তু যৌথ মিটিংও করেছি। এটা আমি মনে করি হওয়া উচিত। সেটা যেই ডিপার্টমেন্টেই হবে, হওয়া উচিত। হবে কিনা আমি বলিনি, জানি না, হওয়া উচিত। আমরা এটা নিয়ে কথা বলেছি। হবে না বলে কোনো কিছু নেই। বসুন্ধরা নিয়ে অনেকে ভেবেছে, পূর্বাচল অনেক দিনের প্রশ্ন ছিল, পূর্বাচল তো এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চলে এসছে, এটা তো আপনি নিজেও জানেন। হবে না কেন, চেষ্টা করলে সবই হবে। তো কাজের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য একটা ছাতার নিচে থেকেই কাজ করা উচিত। আমার কাছে যখন কলম থাকবে, আমি যখন একটা ফাইল সই করব, এক কলমে হয়ে যায়। এখন যদি এইটা আপনার কাছে দিতে হয়, আবার আরেক জায়গার কাছে দিতে হবে, তাহলে আমার এই কলমের সাইন করতে করতে 1 বছর পার, তখন তো একটা কাজের জটিলতা সৃষ্টি হয়ে যায়। আলোচনা শেষে চলে এসেছিলাম। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছি, ঢাকা এই নগরটাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন? আপনার ভিশনটা কি এবং দৃশ্যমান কি পরিবর্তন আনতে চান? মানে অনেকে বলেন যে ঢাকায় মেয়র আসে, মেয়র যায়, চোখে তো দেখা যায় না কিছু। এই দৃশ্যমান পরিবর্তনটা কি আনতে চান? ঢাকাতে অসংখ্য লোকের বসবাস, অনেক ঘনবসতি। দৃশ্যমান একটা করা উচিত, সেটা হলো এই যে বর্জ্য ব্যবস্থা নিয়ে সবাই কথা বলে, মানুষের কিন্তু খুব একটা বেশি চাহিদা নেই। তারা তাই সুন্দর একটা শহর যেখানে দুর্গন্ধ থাকবে না, আমি অনায়াসে হাঁটাচলা করতে পারবো, কিছুটা উপরের দিকে তাকালে, ডানে বামে তাকালে সবুজায়ন থাকবে, একটু গ্রিন থাকবে, হ্যাঁ, একটু মশাটা একটু কম কামড়াবে। মশা তো আর আমি সব শেষ করে দিতে পারবো না, মশা কিন্তু এখন অনেক নিয়ন্ত্রণে আছে। এখন আপনারা খোঁজ নিয়ে দেখবেন আগের তুলনায় বর্জ্য ব্যবস্থাপনা অনেকাংশেই ভালো আছে। আমরা একটা দৃশ্যমান জিনিস, যেটা সবুজায়ন করা, বনায়ন করা, সবুজ, সেটা কিন্তু অলরেডি উত্তরা আমরা দিয়াবাড়ির পাশে করেছি। আমরা অলরেডি 14,000 গাছ বৃক্ষরোপণ করেছি এবং 59,000 গাছ আমরা কিন্তু সেকেন্ড ধাপে অন্য জায়গায় করছি, একই জায়গায়। প্রতি বছর আমরা 1 লক্ষ গাছ লাগাবো, সেটা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মাঠ, বিভিন্ন খালি জায়গায় এবং মেন রাস্তার ডিভাইডারগুলোতে। ঢাকা শহরে এর বাইরে গাছ লাগানোর কোনো জায়গা নেই। যেখানে খালি জায়গা পাবো সেখানে গাছ লাগাবো, যেখানে মাঠ থাকবে সেখানে গাছ লাগাবো। এটা অলরেডি সিদ্ধান্ত আমরা নিয়েছি। অলরেডি আমাদের এই বছরে আশা করি ডিসেম্বর পর্যন্ত 1 লক্ষ আমরা গাছ লাগিয়ে ফেলবো সব মিলিয়ে। এমন একটা সুন্দর শহর হবে, মানুষ দৃশ্য দেখবে যে এখানে কিছুটা পরিবর্তন হয়ে গেছে। আমি বলি না যে আমি 100% পরিবর্তন করে ফেলবো, কিছুটা পরিবর্তন আমাকে আনতেই হবে। এর জন্য আমার এই নগরবাসীর আমার সহযোগিতাও লাগবে। এই পরিবর্তনটা যখন হবে তখন এই নগরবাসী কিন্তু উপকৃত হবে, আমি একা নই। আমি যদি ভালো কোনো দৃষ্টান্ত রাখতে পারি, আগামীতে নগরবাসী আমাকে মূল্যায়ন করবে। জনাব শফিকুল ইসলাম খান মিল্টন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আপনার যে স্বপ্ন একটা সবুজ ঢাকা, সেই স্বপ্ন আমরাও দেখি। আশা করব সামনে হয়তো নগরবাসীকে নিয়ে আপনি সেই পরিবর্তনটা আনতে পারবেন। অনুমতি দিলে অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছিলাম। ধন্যবাদ দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।